অবশেষে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস নিরাপত্তা পরিষদে। হামাস নির্মূল নীতিতে অনড় ইসরায়েল, যে কোনো মূল্যে বাস্তবায়ন চায় ফিলিস্তিন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 6 প্রার্থীকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে কালিবাফ, আলোচনায় আছে জলিলির নামও। উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেসামরিক সীমারেখা লঙ্ঘনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার, ফাঁকা গুলি ছুড়ে সেউলের সেনাদের প্রতিবাদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হল গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব। সোমবার পরিষদ বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের খসড়া পেশ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের সায় আছে। যুক্তরাষ্ট্র এমনটা বললেও হামাস নির্মূল নীতিতে এখনও অনড় ইসরায়েল। তবে যে কোনো মূল্যে প্রস্তাবটির বাস্তবায়ন চায় ফিলিস্তিন। ইসরায়েলের টানা ও বর্বর আগ্রাসন থামার নেই বিন্দুমাত্র লক্ষণ। প্রাণ হারিয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি। অবশেষে টনক নড়ল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, পাশ হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব। সোমবার এই সংক্রান্ত প্রস্তাবের খসড়া পেশ করে যুক্তরাষ্ট্র। পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 14 সদস্য। কেউ ভেটো না দিলেও বিরত ছিল স্থায়ী সদস্য রাশিয়া। দাবি, ইসরায়েলের অবস্থান এখনো অস্পষ্ট। তাছাড়া যুদ্ধবিরতি কার্যকরে কি করণীয় তাও বলা হয়নি। ইসরায়েল বরাবরই বলেছে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। তাহলে এই চুক্তিতে কি এমন বিশেষত্ব আছে যা যুদ্ধবিরতি কার্যকর করবে? রাশিয়া মনে করে অস্পষ্ট কোনো প্রস্তাবে ভোট দেওয়া উচিত নয়। তবে আরব বিশ্ব সমর্থিত প্রস্তাবটিকে ব্যর্থ হতে দিতে চায় না মস্কো। এদিকে যুদ্ধবন্ধের প্রস্তাবে সায় আছে ইসরায়েলের। ভাষ্য, দেশটির পরম মিত্র যুক্তরাষ্ট্রের। অপেক্ষা শুধু হামাসের সম্মতির, এমনটাই বলতে চাইছে ওয়াশিংটন। এই প্রস্তাব দুপক্ষের স্বার্থ রক্ষা করে, নিরাপত্তা নিশ্চিত হবে। তাই এরই মধ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের রাজি হওয়ার অপেক্ষায় আমরা সবাই। তবে সে অপেক্ষা দীর্ঘ হবে না বলে আশা করি। তবে আবারও সেই একগুঁয়ে বক্তব্য ইসরায়েলের কণ্ঠে। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত বন্ধ হবে না অভিযান। জিম্মি মুক্তি, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস এবং নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই ইসরায়েলের মূল লক্ষ্য। বহুবার বলা হয়েছে, লক্ষ্যগুলো পূরণ হলেই শেষ হবে যুদ্ধ। হামাস যদি জিম্মিদের ছেড়ে দেয় এবং আত্মসমর্পণ করে, তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজন নেই। এদিকে যুক্তরাষ্ট্রের এই খসড়া রেজুলেশনকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিন। তবে ইসরায়েলের অবস্থান নিয়ে রয়েছে সন্দেহ। গাজায় মানুষ অবিলম্বে যুদ্ধবিরতি চায়, নির্বিচারে হত্যাযজ্ঞের শেষ চায়। ফিলিস্তিন মনে করে এই রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হামাস এর বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে ইসরায়েলি পক্ষের অবস্থান এখনো স্বচ্ছ নয়। প্রস্তাব অনুযায়ী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে চলবে আলোচনা। সেই পর্যন্ত অব্যাহত থাকবে বিরতি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। 8 মাস ধরে চলা আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। সোমবার রাতভর গাজা জুড়ে বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটিতে ভয়াবহ হামলায় প্রাণ গেছে একই পরিবারের 8 জনের, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। সেন্ট্রাল গাজার দেইর আল বালাতে একাধিক আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। নিহতদের 2 জনই শিশু, আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। 8 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37,124-এ। ইসরায়েলি সামরিক বাহিনীর গোপন গোয়েন্দা ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ গেরিলারা। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী মেসকাফ আম শহরের 2টি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। বেইত হিলাল এবং জারিয়াত ব্যারাকে এসব গোয়েন্দা ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েলি বাহিনী। সেখান থেকে চালানো হতো গোয়েন্দা কার্যক্রম। ভিডিওতে দেখা যায় নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব ইসরায়েলি স্থাপনা ধ্বংস করছে হিজবুল্লাহ। হামলার পর বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়।
ইসরায়েলি মিসাইল হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহর ৩ সদস্যের। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা যায়, লেবাননের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ট্যাঙ্কারের বহরে হামলা চালিয়েছে আইডিএফ। কমপক্ষে ৯টি মিসাইল আঘাত হানে ট্যাঙ্কারের বহরে। ক্ষতিগ্রস্ত হয় একটি ভবনও। ইসরায়েলের দাবি, সোমবার রাতে ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করেছে হিজবুল্লাহ। তারই জবাব দিতে এই হামলা চালিয়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উত্তেজনা চলছে ইসরায়েল লেবানন সীমান্তে। ৮ মাসে প্রাণ গেছে ৩.৫ শতাধিক লেবানিজের। ইসরায়েলের হাইফা বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ গেরিলা। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানায়, মঙ্গলবার বন্দর লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি হাইফার উত্তরাঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হামলার দৃশ্য। এতে জাহাজ সহ বন্দরের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়, যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 18 বছর ধরে অপেক্ষা আর সহায় সম্বল বিক্রির পরও হজে যেতে পারলেন না ফিলিস্তিনি দম্পতি। বোমার আঘাতে আবাসস্থল ধ্বংস হয়ে গেলেও মাহমুদ ফাতিমা যুগলের শেষ ইচ্ছে ছিল কাবা ঘর তাওয়াফ করা। কিন্তু গাজার সব প্রবেশদ্বারে যে ইসরায়েলি বাধা। একমাত্র রাফা ক্রসিং খোলা থাকলেও সম্প্রতি তা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়ে তাদের স্বপ্নে। ইসরায়েলি বোমায় নিঃশেষ হয়ে গেছে থাকার জায়গাটুকু। সহায় সম্বল যা ছিল তাও আর অবশিষ্ট নেই। কিন্তু আছে হজে যাওয়ার স্বপ্ন, যে স্বপ্নটুকু পূরণ করতে দেয়নি নেতানিয়াহু বাহিনী। গহনাসহ সম্পদের বেশিরভাগই বিক্রি করে অর্থ জমিয়েছিলেন ফিলিস্তিনের মাহমুদ ফাতিমা দম্পতি। উদ্দেশ্য, জীবনে একবার হলেও পবিত্র ভূমিতে পা রাখা। কিন্তু খুব কাছ থেকে আল্লাহর ঘরকে দেখার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। 18 বছর ধরে অপেক্ষার পর হজযাত্রীর তালিকায় নাম আসে তাদের। কিন্তু সম্প্রতি রাফা সীমান্ত বন্ধ করে দেয় হজে যেতে পারছেন না অবরুদ্ধ গাজা উপত্যকার এই দম্পতি। প্রায় 17-18 বার চেষ্টা করেছি, প্রত্যেকবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। এজন্য সম্পত্তি যা ছিল সবই বিক্রি করেছি। এবার তালিকায় নাম আসলেও রাফা ক্রসিং বন্ধ। দুর্ভাগ্যবশত বাহিরের দুনিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্য এটি একমাত্র সীমান্ত ছিল আমাদের জন্য। এখন জেলখানার মধ্যে বাস করছি। একে তো যুদ্ধের কষ্ট, তার উপর ঘরহারা এই দম্পতির বুকে বাসা বেঁধেছে পবিত্র হজ পালন করতে না পারার কষ্ট। আদৌ বাকি জীবনে পবিত্র এই ইবাদত পালন সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় এই যুগলের। একসাথে 2 ধাক্কা খেলাম। যুদ্ধে বাড়িঘরও হারালাম, আবার হজে যেতে পারলাম না। পশ্চিম তীরের ভাইদের যখন হজে যেতে দেখি তখন অনেক কষ্ট হয়। যুদ্ধের, ধ্বংসের আর হজে যেতে না পারার বেদনায় বুক মোচড় দিয়ে ওঠে। চলতি বছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের 2.25 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। সোমবার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলসের ক্যাম্পাসটিতে জড়ো হয় হাজারো ছাত্রছাত্রী। ফিলিস্তিনের পতাকা আর যুদ্ধ বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে চলে মিছিল। স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর। একটি ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। আটক করা হয় বেশ কয়েকজনকে। মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ইসরায়েলি অর্থায়ন বন্ধ ও গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে গত 2 মাস ধরেই আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কে হবেন ইরানের নতুন কাণ্ডারি? রোববার প্রকাশ করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত 6 প্রার্থীর নাম। এরপরই শুরু হয়েছে নানা হিসেব নিকেশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। 6 প্রার্থীর মধ্যে বাঘের কালিবাফ আর সাইজলের নামই বারবার উঠে আসছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। বিভিন্ন জরিপও বলছে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে কালিবাফ। প্রকাশ করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 80 জন, যাদের মধ্যে কেবল 6 জনের নাম অনুমোদন দিয়েছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। লড়াইয়ে টিকে থাকাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। তারপরই আছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি সাইদ জলিলি।
৬২ বছর বয়সী বাঘের ১২ বছর দায়িত্ব পালন করেছেন তেহরানের মেয়র হিসেবে, ছিলেন আইআরজিসির সাবেক কমান্ডার, দায়িত্বরত ছিলেন পুলিশ প্রধান হিসেবেও। অন্যদিকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা জলিলিরও পরিচিতি আছে তুখোড় রাজনীতিবিদ হিসেবে। তিনিও ছিলেন আইআরজিসির কমান্ডার। ইরাক ইরান যুদ্ধে ছিল উল্লেখযোগ্য অবদান। স্থানীয় গণমাধ্যমগুলোও বলছে ৬ প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে বাকিদের চেয়ে বেশ এগিয়ে এই ২ প্রার্থী। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের লড়াই হবে মূলত বাঘের আর জলিলির মধ্যেই। বিভিন্ন জরিপও ইরানিদের কাছে সবচেয়ে জনপ্রিয় বলছে কালিবাফকেই। তবে আয়াতুল্লাহ আলী খামেনির কাছের প্রার্থী হিসেবে পিছিয়ে রাখা যায় না জলিলিকেও। নির্বাচনে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদীও। বহু বছর বিরতি দিয়ে এই নির্বাচনের মধ্য দিয়েই আবারও ফিরছেন রাজনীতিতে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত অনেকে ভাবতেই পারেননি এবার নির্বাচনে লড়ার সুযোগ পাবেন এই নেতা। আরেক প্রার্থী তেহরানের বর্তমান মেয়র আলী রেজা জাকিনি। তবে বাকিদের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের সামনে তিনি বেশ ম্লান বলেই ধারণা অনেকের। অন্যদের মতো রাজনৈতিক ক্যারিয়ারও চমকপ্রদ কিংবা দীর্ঘ নয়, আছে নানা বিতর্কও। রক্ষণশীল রাজনীতিবিদ আমির হোসেন হাশিমিও জনপ্রিয়তায় ততটা এগিয়ে নেই। ভোটের লড়াইয়ে তিনিও সুবিধা করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। সর্বশেষজন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। ৬ প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র মধ্যপন্থী দলের প্রতিনিধি। তবে বিশ্লেষকদের মত কট্টরপন্থী কেউই হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। কোরীয় সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এবার উত্তর কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সীমান্ত রেখা লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। সতর্ক করতে ছুড়েছে ফাঁকা গুলি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন এই তথ্য। এমন ঘটনা চলমান উত্তেজনায় আরও ঘি ঢালবে বলে মনে করেন বিশ্লেষকরা। বেলুন থেকে আবর্জনা ফেলার মতো ছোট ঘটনা থেকে উত্তেজনা ভয়াবহ রূপ নেয় কিনা সেই শঙ্কা তাদের। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্তে গেল কিছুদিন ধরেই চলছে অন্যরকম এক লড়াই। পিয়ংইয়ংয়ের ছোড়া আবর্জনা ভর্তি বেলুনের জবাবে লাউডস্পিকারে সিউলের উত্তর কোরিয়া বিরোধী প্রোপাগান্ডা। তবে এবার আরও কিছু দূর গড়িয়েছে জল। রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ২ কোরিয়াকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা। বেসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত এলাকাটি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফ জানান, উত্তর কোরীয় সেনাদের রহস্যজনক আচরণের জেরে সতর্কবার্তা প্রচার করে সিউল। ফাঁকা গুলি ছোড়ে সেনারা। এরপর ফিরে যায় উত্তর কোরীয় সেনারা। ৯ জুন 12:30টার দিকে উত্তর কোরীয় সেনাদের একটি দল বেসামরিক অঞ্চল পার হয়। আমাদের সেনারা সতর্কবার্তা পাঠায় এবং ফাঁকা গুলি ছোড়ে। পরে উত্তরের দিকে ফিরে যায় তারা। এরপর আর সন্দেহজনক কিছু ঘটেনি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় আবর্জনা ভর্তি ১,০০০-এর বেশি বেলুন পাঠায় পিয়ংইয়ং। জবাবে সীমান্তের লাউডস্পিকার বাজিয়ে উত্তর কোরিয়া বিরোধী প্রোপাগান্ডা চালানো শুরু করে সিউল। শব্দ সন্ত্রাস আখ্যা দিয়ে সিউলের বিরুদ্ধে সংঘাতে উস্কানির অভিযোগ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। একই সাথে সীমান্তের লাউডস্পিকার বসিয়েছে তারাও। এখনো শুরু করেনি বাজানো। বহু বছর ধরে এমন কর্মকাণ্ড চলছে ২ কোরিয়ার সীমান্তে। ২০১৫ সালে লাউডস্পিকার কাণ্ডের জেরে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়েছিল দুদেশের। ২০১৮ সালে এক চুক্তির পর এ ধরনের কাজ বন্ধ হলেও সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে আবার বাড়তে পারে উত্তেজনার পারদ, শঙ্কা বিশ্লেষকদের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। এবার নিখোঁজ হল পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমাকে বহনকারী বিমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়। জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লি লংউই ছেড়ে যায় চিলিমাকে বহনকারী বিমান। তার সফর সঙ্গী ছিলেন আরও ৯ জন। বিমানটি ছিল মালাউই প্রতিরক্ষা বাহিনীর। স্থানীয় সময় 10টা 2 মিনিটে এম জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণ করার কথা ছিল। তবে প্রত্যাশিত সময়ের অনেক পরেও বিমানটির খোঁজ না মেলায় বাড়ছে উদ্বেগ। বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।
চীনে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন 4 মার্কিন শিক্ষক। উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশে এই ঘটনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার স্থানীয় একটি বৌদ্ধ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন শিক্ষকদের দলটি। কাছাকাছি একটি পার্কে তাদের উপর হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় মার্কিনীদের। যুক্তরাষ্ট্র চীন সুসম্পর্কের লক্ষ্যে সম্প্রতি দুদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্বমূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যার অংশ হিসেবে জিলিনের আইওয়া কর্নেল কলেজের প্রশিক্ষক হিসেবে যান মার্কিন শিক্ষকরা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে হামলার বিষয়ে অবগত আছেন তারা, তবে এখনও বিস্তারিত কিছু জানা নেই। ডোনেৎস্কের আরও একটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। সোমবার এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের MiG-29 ফাইটার জেট ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভূপাতিত করেছে নেপচুন অ্যান্টিশিপ মিসাইল। দক্ষিণ মধ্য ও পূর্বাঞ্চলীয় ফ্রন্টের সেনারা ইউক্রেনীয় বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বিপুল অস্ত্র সরঞ্জাম। খেরসন ও আশপাশে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। অন্যদিকে ক্রাইমিয়ায় মস্কো বাহিনীর একটি S-400 ও দুটি S-300 সিস্টেম ধ্বংসের দাবি ইউক্রেনের। এছাড়াও রাশিয়ার রস্তভে একটি তেল শোধনাগারে হামলা চালিয়ে ধ্বংস করেছে 1.5 মিলিয়ন টন তেল ও তেলজাত পণ্য। রাশিয়ার অভ্যন্তরে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে হোয়াইট হাউস। মাকড়সা মানেই অস্বস্তি আর আতঙ্কের এক অনুভূতি। তার উপর সেই মাকড়সা যদি হয় মানুষের হাতের থাবার মতো বড়, তাহলে তা ভয়ের কারণ হবে, এমনটাই স্বাভাবিক। জায়ান্ট জরো স্পাইডার নামের এমনই ভয়ঙ্কর দর্শন এক মাকড়সা ছড়িয়ে পড়েছে ফ্লোরিডা, আলাবামা সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে। তবে কীটতত্ত্ববিদরা বলছেন দেখতে ভয়ঙ্কর হলেও আচরণে খুবই নিরীহ এই মাকড়সা। এতে কোনো বিষ না থাকায় মানবদেহের জন্য মোটেও ক্ষতিকর নয় এটি। জর্জিয়ার বিভিন্ন স্থানে দেখা মিলছে জায়ান্ট জরো নামে এই ভয়াল দর্শন মাকড়সার। গেল কয়েক মাস ধরে রাজ্যটিতে বিস্তার বাড়ছে মাকড়সার। একই চিত্র ফ্লোরিডা, আলাবামা, পেনসিলভানিয়া সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে। বনাঞ্চল আর বাসাবাড়ির আশেপাশের ঝোপ জঙ্গলে দেখা মিলছে এই মাকড়সার। বহুরঙায় কীটটি হতে পারে পূর্ণবয়স্ক মানুষের হাতের থাবার মতো বড়। শারীরিক গঠনের কারণে ভেসে বেড়াতে পারে বাতাসে, ফলে উড়ন্ত মাকড়সা হিসেবে রয়েছে এর পরিচিতি। দেখতে ভয়ঙ্কর হয় বাসিন্দাদের মনে ছড়িয়েছে আতঙ্ক। তবে গবেষকরা বলছেন এটিতে বিষ নেই, ফলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। এটি আক্রমণাত্মক কিংবা আগ্রাসী নয়, তবে এটাই কোনো বিষ নেই, ফলে মানবদেহের জন্য ক্ষতিকর নয় এই মাকড়সা। জায়ান্ট জরো স্পাইডার মূলত পূর্ব এশিয়ার। বছর 10 আগে জর্জিয়ায় প্রথমবারের মতো দেখা যায় এটি। ধারণা করা হচ্ছে কোনো মালবাহী বাক্স কিংবা পণ্যের সাথে এটি প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এই জড়ো স্পাইডারগুলো মূলত জাপানের। এগুলো আকৃতিতে খুবই বড় হয়ে থাকে। এটা বাতাসে ভেসে বেড়ায় বলে মনে হয় এটি উড়ছে। আসন্ন গ্রীষ্মে মাকড়সা ছড়িয়ে পড়তে পারে নিউ ইয়র্কেও, তবে ক্ষতিকারক না হয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ গবেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শীর্ষ ধনকুবের উদ্যোক্তা এলন মাস্ক তার প্রতিষ্ঠানগুলোতে আইফোন সহ অ্যাপলের অন্যান্য ডিভাইসের ব্যবহার বন্ধের হুমকি দিয়েছেন। টেক জায়ান্ট অ্যাপলের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেন এআই একসাথে কাজ করার ঘোষণা দেওয়ার পরপরই এই হুমকি দিলেন মাস্ক। মূলত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। অ্যাপলে তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেমে এআই সংযোজনের বিষয়ে উদ্বেগ জানান মাস্ক। তিনি বলেন এতে ব্যক্তির নিরাপত্তা লঙ্ঘন করা হবে। যারাই অ্যাপলের বিভিন্ন গ্যাজেট ব্যবহার করবেন এবং গোপনীয়তা নিরাপত্তা হুমকির মুখে পড়বেন তারা একে প্রতারণা বলেও আখ্যা দেন মাস্ক। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।